দিনাজপুরের কমলপুর গ্রামে পহেলা বৈশাখের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হয়েছিলাম। আমন্ত্রণ করেছিল কমলপুর আদর্শ বিদ্যালয়ের হেডমাস্টার, তাই তার অনুরোধ অগ্রাহ্য করতে পারিনি। রাজশাহী থেকে গাড়িতে চেপে কমলপুর পৌঁছতে ঘণ্টা 3 সময় লেগেছিল। আমি আর মতিন হাঁটছি গ্রামের আঁকাবাঁকা পথে। বাতাসে তালপাতার মৃদু শব্দ, সূর্য ঢেলে পড়েছে পশ্চিম আকাশে। গ্রামের এই শান্ত বিকেলটা আমার বেশ লাগছে। রাজশাহীতে এমন নীরবতা পাওয়া যায় না। হ্যাঁ বাবু, শহরের আওয়াজের চেয়ে গ্রামের নীরবতা অনেক গভীর। আপনি কতদিন ধরে আছেন এখানে? সে তো 15 বছর হবেই। আপনি হরেন্দার সাথে থাকতেন বুঝি? হরেন্দা তখনও ছিল। বেশ হাসি খুশি মানুষটা, গায়ের সবাই তাকে এক নামে চিনত। হরেন্দার সাথে আপনার সময় কেমন কাটত? ওনার সাথে আমার ভাবটা দারুণ ছিল। অনেক কিছু শিখছিলাম তার কাছ থেকে। তারপর আচমকাই কোথায় যে হাওয়া হয়ে গেল। কেউ কিছু জানে না? কেউ কিছু জানে না, কিংবা জানাতেও চায় না। দিন যায়, মানুষ ভুলে যায়, কিন্তু আমি এখনো খুঁজি তাকে। আপনি তাকে এখনো মিস করেন? কিছু মানুষ থাকে বাবু, যারা হারিয়ে গেলেও মনের ভেতর রয়ে যায়, আর সেই জিনিসটাই সবচেয়ে বেশি কষ্ট দেয়। গুধূলির ম্লান আলোয় মতিনের সঙ্গে হেঁটে হেঁটে ফিরছিলাম হেডমাস্টার বাবুর বাড়ির দিকে। রাস্তার দুপাশে আম, কাঁঠাল আর তাল গাছ যেন মাথা ঝুঁকিয়ে কিছু বলতে চাইছে। বাড়ির 4-5টা সবুজে ঘেরা, পেছনে বাঁশঝাড় আর সামনে ফুলের বাগান। বেশ পুরনো দোতলা বাড়ি, জানালাগুলো কাঠের, রং উঠে গেলেও গল্পগুলো রয়ে যায়। মতিন আমাকে উঠোনের পাশে একটা ছোট্ট ঘরে থাকার ব্যবস্থা করল। এখানে একসময় হরেন থাকত। দরজা খুলে ভেতরে ঢুকতেই একটা পুরনো দিনের গন্ধ নাকে এলো। যেন ধুলো নয়, এখানে কারো স্মৃতি জমে আছে। জানালার পাশে একটা কাঠের টেবিল, আর কোনায় একটা খাট, দেওয়ালে ছোট একটা আয়না ধূসর বর্ণ হয়ে গেছে। অনেকদিন হয়তো কেউ এখানে ঢোকেনি। এই ঘরটাই হরেন্দাই ছিল বাবু, উনি নিজের হাতে সাজিয়েছিলেন। ঘরটা একটু কেমন যেন, কিন্তু সমস্যা নেই, আমি মানিয়ে নিতে পারবো। না বাবু, আর কেউ চায় না ঢুকতে এখানে। তবে আপনি ভয় পাবেন না, দরকার হলে আওয়াজ দিবেন, আমি পাশে আছি। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। পশ্চিম আকাশে সূর্যটা রাঙা হয়ে থেমে আছে, যেন শেষ আলো ছড়িয়ে দিচ্ছে তালগাছের পাতায় পাতায়। বাড়ির উঠানে দাঁড়িয়ে আমি এক মুহূর্ত আকাশের দিকে তাকিয়ে রইলাম। পাখির ডাকে ভরপুর সেই নিস্তব্ধতা যেন আমার শহরের দিনগুলোকে ভুলিয়ে দিতে চাইছে। চলুন একটু বাজারে গিয়ে পরিবেশটা দেখে আসি, সাথে 1 কাপ চাও খাওয়া হবে। চলুন বাবু, বাজার তো ছোট, কিন্তু আপনি হতাশ হবেন না। রাস্তা ধরে হাঁটতে হাঁটতে আমরা এগিয়ে চললাম গ্রামের ছোট্ট বাজারটার দিকে। পথের দুধারে ধান ক্ষেত হালকা বাতাসে মাথা তুলছে, যেন নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত। বাজারের কাছে আসতেই কানে ভেসে এলো চায়ের কেটলির শু শব্দ আর ঝালমুড়ির ঘ্রাণ। এক কোণায় একটি পুরনো চায়ের দোকান, লালচে আলোয় জলজল করছে কাচের শিশিতে রাখা নানা রকম বিস্কুট, চকলেট। আগে এই দোকানেই হরেন্দা আসতো মাঝে মাঝে, চুপচাপ বসে থেকে চা খেয়ে চলে যেত। চা দেব বাবু? হ্যাঁ নিশ্চয়ই। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি বাইরের মানুষ, ভ্রমণে নাকি বৈশাখের জন্য এসেছেন?
আমি রাজশাহী থেকে এসেছি, মাস্টার সাহেবের দাওয়াতে এসেছি। মনে আছে বেশ কিছু বছর আগে একবার এসেছিলাম। খুব ভালো করেছেন। হরেন থাকলে আমাদের সঙ্গে কত গল্প করত। আপনি হরেনদাকে চিনতেন? আগে চিনতাম, ও তো ছিল আমাদের প্রাণ। বাবা মা ছিল না ছেলেটার, তবুও কখনো কষ্টের কথা কাউকেই বলেনি। হাসি মুখে কাজ করত, সবার খোঁজ খবর রাখত। বৈশাখের দিনে সে এত ব্যস্ত থাকতো, একবারও বসতো না। ঠিক বলেছেন। মঞ্চ বানানো থেকে শুরু করে ঢাকিদের খাবার দাবার সব নিজের দায়িত্ব মনে করত। নিজের কথা ও কখনোই ভাবেনি। বিয়ে করেনি, বলতো এই গ্রামই তার সংসার। আমরা ভাবতাম সারা জীবন এভাবেই থাকবে। কে জানতো একদিন হঠাৎ করে এভাবে হারিয়ে যাবে। কেউ বিশ্বাসই করতে চায়নি। তার জায়গা জমিগুলো এখনো ফাঁকা পড়ে আছে, দেখার আর কেউ রইল না। চায়ের দোকানে নীরবতা। দোকানদারের শেষ কথাটার পর সবাই একটু চুপ। ঠিক তখন পাশের বেঞ্চে বসে থাকা চাদর মোড়ানো একজন বলে উঠল, জমি থেকে যায়, মানুষ নাই হয়ে যায়। আমি চমকে তাকালাম। দেখলাম চাদরে মোড়ানো একটা লোক, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। জমি, টাকা, সম্পদ, এগুলোর জন্য কত মানুষ হারায়, কতজন চিরকালের জন্য হারিয়ে যায়, কেউ খোঁজে না। উনি একটু উল্টাপাল্টা বকেন মাঝে মাঝে। গ্রামের মানুষ, কথার তো আর হিসেব নেই। আমি কিছু বললাম না। আমার মনে যেন হঠাৎ জমে উঠেছে এক অদৃশ্য কুয়াশা। কে এই মানুষ? হরেনের জমির কথাই বা উঠল কেন? রাত হচ্ছে, চলুন এবার বাড়ি ফেরা যাক। আমরা দুজন হাঁটতে হাঁটতে বাজারের আলো থেকে ধীরে ধীরে দূরে সরে আসলাম। রাতের ঠান্ডা হাওয়া গায়ে লাগছে, চাঁদের আলো জমে আছে পথে ঘাটে। আমার মনে শুধুমাত্র একটি কথা ঘুরপাক খাচ্ছে, জমি থেকে যায় কিন্তু মানুষ নাই হয়ে যায়। ফিরলে রবিন, খুব দেরি করলে দেখছি। হ্যাঁ, মতিনকে নিয়ে একটু বাজারে গেলাম। ভাবলাম বৈশাখের আগে গ্রামটা কেমন লাগে একটু দেখে আসি। একদম ঠিক করেছ, এই গ্রামের সন্ধে আলাদা। শহরে কি আর এমন মায়া আছে? সত্যি কথা বলতে খুব শান্ত লেগেছে। অনেকদিন পর এত নিঃশব্দ সন্ধ্যা পেলাম। কোনো সমস্যা হয়নি তো? না না, মোটেও না। কাল একটা ছোট্ট লাইব্রেরি উদ্বোধন করব ভাবছি, কমলপুর আদর্শ পাঠাগার। ভাবলাম তোমার মতো একজন লেখক যদি ফিতাটা কাটো, তো অন্যরকম একটা শুরু হবে। অবশ্যই করব। এমন একটা দিনের শুরুতেই বইয়ের কথা, এর চেয়ে ভালো কিছু আর হতে পারে না। তাই চেয়েছিলাম নতুন বছর শুরু হোক জ্ঞানের আলো দিয়ে, কি বলো? পূর্ব আকাশে রং ছড়াচ্ছে, লাল আর হলদে। বটগাছের নিচে সাজানো মঞ্চ, মাথার উপর লাল সাদা পতাকা দুলছে। আমি মাইক্রোফোনটা হাতে নিয়ে মুচকি হেসে বললাম, নতুন বছর মানেই পুরনো দিনের ধুলো ঝেড়ে ফেলে জেগে ওঠা, আর বই সেই নতুন জেগে ওঠার সাথী। এবার চলো রবিন, এই পাঠাগার আর তোমার হাত দিয়েই শুরু হোক। আমি মাথা নেড়ে এগিয়ে যাই। লাইব্রেরির ছোট্ট গেটটার কাছে পৌঁছাতেই হঠাৎ উত্তর দিক থেকে আকাশ ঘন কালো হতে শুরু করে। বাতাসে একটা দুর্গন্ধ ভেসে আসছে। হঠাৎ শুরু হলো কালবৈশাখী ঝড়। ঝড়ের তাণ্ডবে সবকিছু বন্ধ হয়ে যায়। চারপাশে লোকজন ছোটাছুটি করতে শুরু করে। আমি দাঁড়িয়ে পড়ি গেটের এক পাশে। হঠাৎ আমার চোখ পড়ে লাইব্রেরির এক কর্নারে। চাদরে মোড়ানো গতরাতের সেই লোকটা সেখানে দাঁড়িয়ে আছে। লোকটার মুখ দেখা যাচ্ছে না, কেবল বাতাসে তার চাদর উড়ছে, যেন শরীর আছে আবার নেই।
এ তো সেই মানুষটা, কিন্তু ও এখানে কি করছে? আর ওর পায়ের ছায়া নেই কেন? ঝড়ের মধ্যে হঠাৎ লোকটা ধীরে ধীরে লাইব্রেরির দিকে এগোতে শুরু করলো। আমি নিঃশব্দে দাঁড়িয়ে থাকলাম। দূরে দাঁড়িয়ে থাকা হেডমাস্টার বাবুর মুখেও আতঙ্কের ছাপ। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ঝড়ের শব্দে তা শোনা গেল না। লোকটা হঠাৎ থেমে আমার দিকে তাকায়। চাদরের নিচ থেকে যেন এক মুহূর্তের জন্য কারো চোখ দেখা যায়। আমি জানি না কেন আমার মনে হতে লাগলো এ তো হরেন। ঝড় একটু কমেছে, চারপাশে যেন সময় থমকে গেছে। চাদর মোড়ানো সেই লোকটা লাইব্রেরির পাশে দাঁড়িয়ে আছে। কে তুমি? তো তুমি হরেন? আমি হরেন, যে মাটিতেই শুয়ে আছে, লাইব্রেরির ঠিক নিচে। কি বলছো কি তুমি? এটা তো একটা গ্রামের জন্য তৈরি। না, এটা এক ষড়যন্ত্রের ফল। মাস্টার বাবু আমার জমিগুলো চেয়েছিলেন, অনেক আগে থেকেই চাইতেন। গ্রামের উন্নয়নের জন্য দরকার। কিন্তু আমি বলেছিলাম এই জমিতে আমি স্কুল, হাসপাতাল বানাবো বলে রেখেছিলাম। আমি বাঁচতে চেয়েছিলাম অন্যদের জন্য। কিন্তু তিনি তো হেডমাস্টার, তার কত সম্মান। সম্মানের মুখোশ পরে লোভে অন্ধ হয়ে গিয়েছিল। একদিন রাতে আমি ফিরছিলাম, ওনার ভাড়া করা লোকরা এসে রাস্তা আটকায়, আমাকে মারল। আমার দেহ তারা এই মাটির নিচে পুঁতে রাখে। এই দালানটা করে তুলে আমার উপর। এই দালান তোমার কবরের উপরে? আমি মরে গেছি, কিন্তু আমার আত্মা এখনো এখানে বন্দী। এই কথা আজ কেন বললে আমাকে? আমি কত করে চাইতাম এই ভণ্ড শিক্ষকের মুখোশ কেউ খুলে ফেলুক। এই ভণ্ড শিক্ষককে সাহায্য করতে হবে, যেন আর কখনো কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। আমি লিখব তোমার গল্প, এই মাটির গল্প। কেউ যেন আর তোমার মতো হারিয়ে না যায়। ঝড় একদম থেমে গেছে, আকাশে আলো ফুটেছে, আর লাইব্রেরির সামনে দাঁড়িয়ে আমার চোখ দুটো জল জল করছে। হঠাৎ মাস্টারবাবু লাইব্রেরির দিক থেকে এগিয়ে আসে। হঠাৎ ওই হরেনের আত্মা সামনে চলে আসে। গুপ্ত সেন, আজ আজ তুই মরবি। আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও। গুপ্ত সেন, আজ আজ তুই মরবি। হরেন, দয়া করো, থামো থামো এবার। তার জন্য আমরা শাস্তির ব্যবস্থা করব। দয়া করে তুমি এবার থামো। আমি কথা দিচ্ছি, আমি সবাইকে জানাবো সবকিছু, তাকে পুলিশে দেব। এক মুহূর্তে সবকিছু থেমে যায়। হরেনের হাত ধীরে ধীরে আলগা হয় মাস্টারবাবুর গলা থেকে। মাস্টারবাবু মাটিতে লুটিয়ে পড়েন। হরেন ধীরে ধীরে আমার দিকে তাকায়, চোখে কান্না কিন্তু শান্তি। সত্যের কখনো মরণ হয় না। কমলপুর যেন বদলে গেছে। লাইব্রেরির দালান এখন পুলিশি তদন্তে বন্ধ। গণপিটুনির হাত থেকে মাস্টারবাবুকে বাঁচানো হয়েছিল, কিন্তু সত্যের ভার থেকে তাকে কেউ রেহাই দিতে পারেনি। গ্রেফতারের পর সব স্বীকার করে নিয়েছে সে, কিভাবে লোভে পড়ে সে একজন সৎ মানুষের জীবন কেড়ে নিয়েছিল। আমি শহরে ফিরে গিয়ে একটি বই লিখেছিলাম। সেখানে তুলে ধরেছিলাম হরেনের জীবনের কথা। গণমাধ্যমে হরেনের কথা ছড়িয়ে পড়ে আমি একদিন ফিরে এসেছিলাম কমলপুরে। সেই লাইব্রেরিটার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম, তুমি এখন আলোয় আছো হরেন। এবার সত্য তোমার পায়ের ছায়া হয়ে থাকবে।